সূত্র মিলাই, সমীকরণের সূত্র সমীকরণ মেলাতে এবার আপনাদের নিয়ে এসেছি মতিঝিল শাপলা চত্বরে। বাংলাদেশ ব্যাংক, অর্থনীতি, ডলার মুদ্রা, শেয়ার বাজার নয়, মতিঝিল শাপলা চত্বর শিরোনাম হেফাজতে ইসলামের সমাবেশ ময়দান হিসেবে। অনেক সাক্ষী, অনেক সূত্র, অনেক তথ্য, অনেক ছবি, কিন্তু তারপরও হিসাব মেলে না। কারা দেখেছে লাশ, কারা সরিয়েছে, লাশের সংখ্যা কি গড়বড় করা সম্ভব? কারা আগুন দিল কোরআন শরীফে, কারাই বা উপড়ে ফেললো গাছ? এবার মেলাবো সেই সমীকরণ। মতিঝিল শাপলা চত্বর, ডেডলাইন 5 মে 2013, ঘড়িতে মধ্যরাত। দৈনিক বাংলা মোড়, ফকিরাপুল, বাংলাদেশ ব্যাংক, 3 দিক থেকে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন এগিয়ে আসতে শুরু করে, পুলিশ র্যাবের সন্ত্রস্ত পদক্ষেপ তখন বলে দেয় কোনোভাবেই সহজ ছিল না এমন একটি অপারেশনে এগিয়ে যাওয়া। সামনের পথ তখনও হেফাজতে ইসলামের কর্মী সমর্থকে পূর্ণ। রাজপথ বলে দিচ্ছে দিনভর কি তাণ্ডব চলেছে। পুলিশের লক্ষ্য শাপলা চত্বরকে খালি করে রাজধানীতে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা। শুরু হয় অপারেশন। সেই অপারেশনের সাথে ছিল 71-এর ক্যামেরা। দর্শক একটু খেয়াল করবেন, ক্যামেরা পার্সন তার পেশা জীবনের সবচেয়ে উত্তেজনাকর একটি ঘটনার ছবি তুলবার সময় এক মুহূর্তের জন্য ক্যামেরা বন্ধ করেননি, ছবি তুলেছেন বিরতিহীন। রাতের হলেও সেই ছবি দিনের আলোর মতোই পরিষ্কার বলে দিচ্ছে পুলিশের ভূমিকা, হেফাজত কর্মীদের কর্মকাণ্ড, মনোবল, আহত নিহত, কে কোথায় কিভাবে করেছিল, সব। ওনারা যাওয়ার সময় একটা টুপি, ওনাদের রুমাল এবং অনেক স্যান্ডেল, প্লাস ওই যে কাঁধের ব্যাগগুলো। তো একটা টুপি যদি সামনে থাকে, একটা রুমাল যদি মধ্যে থাকে, একটা ব্যাগ যদি থাকে, আর তার পেছনে যদি স্যান্ডেল থাকে, মনে হবে একটা মানুষ। আমরা এরকম ছবিও তুলতে গেছি, কিন্তু ধোকা খেয়েছি যে ওটা মানুষ না। অর্থাৎ পুলিশ আর হেফাজত কর্মীদের বাইরেও সেই রাতের ঘটনার সাক্ষী আছে, যারা দেখেছেন কি ঘটেছিল সেই রাতে। সেই রাত 5 মের গল্প বলবো, গল্প নয়, অনুসন্ধানের অলিগলিতে ঘুরবো। কিন্তু তার আগে গুরুত্বপূর্ণ জীবন মৃতের হিসাব নিকাশ। এই হিসাব নিকাশে সময়ের হিসাবও টুকে রাখার মতো। আর খেয়াল করুন দর্শক, রাতের শাপলা চত্বর কিন্তু যথেষ্টই আলোকিত। আবারও সেই রাতের সেই পথের ছবি। শাপলা চত্বর থেকে মাইকে ভেসে আসছিল সমাবেশের শব্দ। এর মধ্যে ক্যামেরায় চোখ পড়ল, কারা যেন মাইকের তার ছেড়ার চেষ্টা করছেন। কোমরে ঝোলানো অকিটকি বলে দেয় তারা ছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এগোতে থাকে পুলিশ, এগোয় ক্যামেরা। এর মধ্যে পল্টন থেকে দূরে শাপলা চত্বর দেখা যায়। দেখা মিলে 2-1 হেফাজত কর্মীরও। আর পুলিশের এমন আচরণ বলে দেয় কাউকে আটক বা চূড়ান্ত আক্রমণ না করে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া ছিল উপরের নির্দেশ। জাকাতের কাপড় নিতে আসে 10-12 হাজার লোক, সেখানে কিন্তু হুড়োহুড়িতে কিছু লোক মারা যায়। কিন্তু এত লোককে আমরা এই ছোট্ট জায়গা থেকে বের করে দিয়েছি শান্তিপূর্ণভাবে, সেখানে কিন্তু স্ট্যাম্পিডও কেউ কিন্তু আহত নিহত হয়। পুলিশ কমিশনার যতই সাবলীলভাবে অপারেশনের সফলতা দাবি করুক না কেন, নানা মহল মৃতের হার নিয়ে এখনো বিভ্রান্ত। কারণ দিনের বেলায় ছিল লাখো মানুষ, রাতের বেলা গুলি ফুটেছে 1000 রাউন্ড। আর যদি সুনির্দিষ্টভাবে পরিকল্পনার ছক কাটাই থাকবে, তবে কেমন করে পুলিশের নাকের ডগায় এমন সমাবেশের আয়োজন হলো এতটা নির্বিঘ্নে? ঢাকাবাসীর নিশ্চয়ই মনে আছে 5 মে সকালবেলার কথা। ঢাকার সবগুলো পথে পাঞ্জাবির মিছিল নামে তাদের সাথে থাকা ব্যাগ আর এক একটি দলের জন্য খাবারের এমন ব্যবস্থা দেখে বোঝাই যাচ্ছিল প্রস্তুতি আছে যথেষ্টই। শুরুতে কথা ছিল ঢাকা অবরোধের, অর্থাৎ যাত্রাবাড়ি, বাবুবাজার, গাবতলী, টঙ্গী এমন প্রবেশ পথগুলোতে জনসমাগম হবে। কিন্তু হঠাৎ করেই শাপলা চত্বরে সমাবেশের খবর রটে যায়। সবচেয়ে দূরের জেলাগুলোর একটি কক্সবাজার থেকে সেই দিন 50টি বাসে করে কর্মী সমর্থকদের নিয়ে ইয়াসিন হুজুর অবস্থান নিয়েছিলেন যাত্রাবাড়িতে। ইয়াসিন হুজুর কক্সবাজার হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক। হঠাৎই শাপলা চত্বরের সমাবেশের ডাক তাদের কানে যায়, এরপর দে ছুট। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, সেখানে তো কমান্ড করার কেউ নেই। সুশৃঙ্খল বাহিনী নয় যে এটা এর নির্দেশ দিলে যাবে, না দিলে না যাবে, এরকম কোনো ব্যাপার নেই। ইয়াসিন হুজুর অকপটে আমাদের বলেছেন তিনি পুরো সময় মতিঝিলে থেকে দেখেছেন পুলিশ আর হেফাজত কর্মীদের ভূমিকা। বলবো সেই কথা, তার আগে চলুন আরেকবার একটু অঙ্ক মিলাই। ভাবুন তো দর্শক, মনে মনে সেই রাতে শাপলা চত্বরের ঘটনায় আপনার চেনা কেউ কি মারা গেছে? ভাবুন, মনে মনে উত্তর মেলান। তার আগে চলুন আরেকবার সেই সময়কার শাপলা চত্বরে, ঠিক যে সময়টাতে ইয়াসিন হুজুরের দল ছুট লাগালো শাপলা চত্বরের দিকে। বিকাল 5টার শাপলা চত্বর। এত লোকের সমাগম হরহামেশা চোখে পড়ে না। এই সমাবেশ যখন শুরু হয় তখনও মতিঝিলে ব্যাংক, বিমা সহ সবগুলো প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারীরা কাজ করছিলেন। মানুষের স্রোত এ সময় তাদের বের হওয়ার পথ রুদ্ধ করে দেয়। অবরুদ্ধ হয়ে পড়েন নারী পুরুষ। নারীদের জন্য ছিল পরিস্থিতি আরো বেশি ঝুঁকিপূর্ণ। একটু শুনে নেওয়া দরকার সমাবেশে যারা বক্তব্য রাখছিলেন তাদের চাওয়া পাওয়া ছিল কি।
ঢাকার পথে ঢুকবার সময় এদের কাউকে বাধা দেওয়া হয়নি, তবে কয়েকটি জায়গায় সংঘর্ষ হয়েছে। পুলিশের সাথে সমাবেশকারীদের সেই সব সংঘর্ষের জের যে নগরবাসীকে অবরুদ্ধ করে দিতে পারে, তখন পর্যন্ত তাকে আমাদের গোয়েন্দা প্রতিবেদনে ছিল। নগরীতে আতঙ্ক কি করছিল তখন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? বারবার তারা কথা বলছে আমরা শান্তিমতো থাকবো না, আমরা তার আগে শেষ করে দিব, দোয়া করব আমরা। এখন কেউ যদি আপনাকে অ্যাপ্রোচ করে দোয়া করবেন এবং আপনি দোয়া করতে দিবেন না, আপনি এইটার যে রিলিজিয়াস সেন্টিমেন্টটা আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারি বাংলাদেশের প্রেক্ষিতে, যে তখন এক শ্রেণীর লোক আমাদের বলবে যে এমন জালিম যে দোয়া করতে দিবে না। দর্শক, আপনাকে বলেছিলাম খোঁজ নিয়ে দেখতে আপনার চেনা কেউ পাড়ার মসজিদ, মাদ্রাসা বা এলাকার কেউ হেফাজতের 5 মের সমাবেশে যোগ দিতে এসে মারা গেছেন কিনা। তথ্য থাকলে জানাবেন। আর আমরা খোঁজ নিয়েছি সারা দেশে আমাদের পথে। আর এক্ষেত্রে খুব সাধারণ সূত্র, যারা স্বজন হারানোর খবর পুলিশকে জানাতে ভয় পান, তাদের ভরসা কিন্তু সাংবাদিক। সারা দেশ 64 জেলা, প্রতি জেলাতেই আছেন সংবাদকর্মী। সমীকরণ দল কক্সবাজার, চট্টগ্রাম, খুলনা, নারায়ণগঞ্জ বেশ কটি জেলা সরেজমিন অনুসন্ধান করেছে। এর মধ্যে হাতে আসে মানবাধিকার সংগঠন অধিকারের প্রতিবেদন। জানা গেল নারায়ণগঞ্জের সাইজুদ্দিন মাদ্রাসার সহকারী প্রিন্সিপাল লোকমান হোসেন মারা গেছেন 5 মের সমাবেশে। সমীকরণ দল নারায়ণগঞ্জ থেকে ফতুল্লা জানতে হবে লোকমান হুজুরের খবর। এই লোকমান হোসেনের নাম নেই পুলিশের নিহতের তালিকায়। তাহলে কি সত্যি পুলিশের তালিকার বাইরেও মৃতের ঘটনা ঘটেছে? জানতে হবে সমীকরণ মেলাতে। এই নামে কোনো লোক মারা গেছে কিনা আমার কাছে। আসুন মারা যাওয়ার সংখ্যার অঙ্ক মিলাই। হেফাজতে ইসলামের হিসাবে সমাবেশে মারা গেছে অগুন্তি। মানবাধিকার সংগঠন অধিকার 61 জন মারা যাওয়ার হিসাব বাজারে ছেড়েছে। আর আল জাজিরা, কাতার ভিত্তিক টিভি চ্যানেল, নাম শুনেছেন নিশ্চয়ই, তারা 50 জন মারা যাওয়ার খবর দিয়েছে। মেলাবো সূত্র, তার আগে চলুন দেখে নেই আল জাজিরার সেই প্রতিবেদন। হেফাজতে ইসলামের প্রতিবাদে ঢাকা অবরুদ্ধ। 6 মে মধ্যরাতে পুলিশ উচ্ছেদ অভিযান চালালে গুলির শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। অভিযান শেষে পুলিশের একটি সহ মোট 11টি মৃতদেহ উদ্ধার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু হিউম্যান রাইটস ওয়াচের ধারণা মৃতের সংখ্যা কমপক্ষে 50। সংখ্যার এই গড়মিলের জবাব সম্ভবত এখানে পাওয়া যাবে। এটি ঢাকার একটি সরকারি কবরস্থান, যেখানে বেওয়ারিশ লাশের দাফন হয়। আব্দুল জলিল গোরখোদক। সে কথা বলতে ও কানে শুনতে পায় না, কিন্তু কিছু বলতে চায়। আল জাজিরাকে সে বলেছে 6 মে রাতের অভিযান শেষে 14টি মৃতদেহ সে দাফন করে। সে বলছে প্রত্যেকের দাড়ি ও শরীরে গুলির ক্ষত ছিল। এই অপ্রদর্শিত ভিডিও ফুটেজটি 6 মে রাতের গোলাগুলি ও ধোঁয়ার সাক্ষী। হেফাজত কর্মীরা দেয়াল টপকে পালাবার চেষ্টা করে এবং যারা পারেনি তারা একটি ভবনের সিঁড়িতে আশ্রয় নেয়। আহতরা মৃতদের সাথেই পড়েছিল। এতে করে কে জীবিত আর কে মৃত তা স্পষ্ট ছিল না। হেফাজত কর্মীরা বেরিয়ে আসার পরও কিছু দেহ মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। শতাধিক হেফাজত কর্মী ওই দিন ভোরে পুলিশের কাছে আত্মসমর্পণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পরও তাদের চেহারায় ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল। হেফাজত ইসলামের দাবি, তখন পর্যন্ত তাদের অনেক কর্মী নিখোঁজ। সরকার মৃতের সংখ্যা গোপন করেছে এমন অভিযোগ অস্বীকার করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। হেফাজতে ইসলামের প্রতিবাদ সমাবেশটি কেন সহিংসতায় রূপ নিল আর কেনই বা এত অপ্রাপ্তবয়স্ক অংশগ্রহণকারীদের ছেড়ে নেতাকর্মীরা পালিয়ে গেল, এ বিষয়ে প্রশ্ন তুলেছে হিউম্যান রাইটস ওয়াচ। মানবাধিকার সংগঠনগুলো এই ঘটনার একটি নিরপেক্ষ তদন্ত দাবি করেছে। দর্শক, প্রতিবেদনটি দেখে আপনার মনে যে প্রশ্নগুলো এসেছে মনে মনে ধরে রাখুন, উত্তর নিয়ে ফিরছি বিরতির পর। সবার আগে চলুন ঘুরে আসি জুরাইন কবরস্থান থেকে। তার আগে ছোট একটি সূত্র। ঢাকা যখন এই সমাবেশের আয়োজনে উত্তাল, সাভারের বাতাসে তখন রানা প্লাজার ধ্বংসস্তূপের লাশের গন্ধ। সেই শ্রমিক লাশের দাফনও কিন্তু হয়েছিল জুরাইন কবরস্থানেই। জুরাইন কবরস্থান ঢাকা শহরের প্রাচীনতম রাষ্ট্রীয় মালিকানার এই কবরস্থানটিতে দেশের দুর্ঘটনা দুর্যোগে নিহত 42 লাশ দাফনের ঐতিহ্য আছে। দিনরাত 24 ঘন্টা চলে কবর খোঁড়া দাফন। যারা কবর খুঁড়েন তাদের বলা হয় গোরখোদক। জুরাইন কবরস্থানে গোরখোদকের সংখ্যা 40 জন। খেয়াল করুন দর্শক, 40 জন পুরুষ আছে কবর খোঁড়ার দায়িত্বে। রাত 11টায় সমীকরণের ক্যামেরা যখন কবরস্থানে, তখনও মিলল তেমন কয়েকজনের দেখা, যারা সতর্ক দায়িত্বে যে কোনো সময় দায়িত্ব পালনে তৈরি। অর্থাৎ আপনি কোনো তথ্য জানার জন্য জুরাইন কবরস্থানে গেলে তথ্য দেবার লোকের অভাব নেই। কিন্তু দর্শক, আবার দেখুন আল জাজিরার এই অংশটি। He's deaf and unable to speak, but determined to tell his story. দেখে মনে হয় নাকি যে কবরস্থানে কথা বলবার লোকের অভাব? অথচ কবরস্থানের দেখভালের দায়িত্ব যে মাওলানা সোহাইলের, তিনিও কথা বললেন। জানালেন ওই সংবাদকর্মীদের কেউ তার সাথে যোগাযোগই করেননি। রানা প্লাজা, তারপর তাজরিন গার্মেন্টস আর ঢাকা মেডিকেলের
যেটা আঞ্জুমান হয়ে আসে, এগুলা ছাড়া আমাদের বাইরে কোনো লাশ দাফন হয়ও নাই, হয়ও না। পাওয়া গেল আল জাজিরায় সাক্ষাৎকার দেওয়া বা প্রতিবন্ধী মাহবুবকে। বাবা রফিক জানালেন ছেলের নাম মাহবুব, বোনও বললেন তার ভাইয়ের নাম মাহবুব। অথচ আল জাজিরা টিভির খবরে তার নাম বলা হয়েছে আব্দুল জলিল। মাহবুবের অঙ্গভঙ্গির সাথে তার পরিচিত জনদের কথা মিলিয়ে জানা গেল মাহবুব ঠিক তাই বলেন যাকে তা বলতে বলা হয়। হেফাজত সম্পর্কে আসলে তার কোনো ধারণাই নেই। তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কারা ওই সাক্ষাৎকার নিয়েছিল তাও তিনি জানেন না। ও বাবা যেরকম এটাই আর আপনি বলতেছেন ওই জায়গায় মানুষ কোন আছে, ওকে আমি একটা কথা বলি, ও হয় বলবো ওদিকে গেছিলি, ওদিকে কি লাগেছিলি, হ্যাঁ সবই হয়। This is Dhaka's কিন্তু স্বাভাবিক প্রশ্ন, ওই টেলিভিশনে তো অনেকগুলো কবর খোঁড়া দেখা গেছে। এই জায়গাটিতেই খোঁড়া ছিল কবরগুলো, এখন সেখানে ঝুলছে মৃতদেহের পরিচয়। তবে কাদের কবর দেওয়ার জন্য এতগুলো কবর একসাথে খোঁড়া হয়েছিল? বেশিরভাগই ছিল মেয়ে। এখানে যে লাস্টে মাটি বেশিরভাগই মেয়ে। ছোট একটি তথ্য, আল জাজিরা টিভি কিন্তু বরাবরই বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ার সমালোচক। সমীকরণের এই পর্যায়ে আল জাজিরার 50 লাশের অঙ্ক পেছনে ফেলে এগুতে হচ্ছে। অনুসন্ধানী খবর আছে অধিকারের 61 লাশের হিসাব নিয়েও। তার আগে আরেকবার চলুন ঘুরে আসি কক্সবাজার ইয়াসিন হুজুরের কাছ থেকে, যিনি কাছ থেকে দেখেছেন অপারেশন শাপলা চত্বর। এক সংবাদ মাধ্যম 50 জনের মারা যাওয়ার খবর দিয়েছে। একই জায়গার ভিন্ন তথ্য আছে সমীকরণে। কিন্তু হেফাজত ইসলামের লাখো কর্মীরা সেদিন কাছ থেকে দেখেছেন আহত নিহতদের। দেখবার কথা তাদের। যদি কেউ মারা গিয়ে থাকেন তবে তাদের লাশ তো বইতে হবে সতীর্থদেরই। কত আহত নিহত আর কত রক্ত দেখেছেন কক্সবাজারের ইয়াসিন হুজুর। আবার গুলির আওয়াজ শুনতেছি। তারপরে কিছুক্ষণ পর পর মানুষের লাশ কাঁধে নিয়ে, মানুষ যারা সঙ্গী সাথী আছে এরা দু একজন লাশ কাঁধে নিয়ে যাচ্ছে। হয়তো আহত লোক কেউ মারা গেছে, এরকম আমি প্রায় 10-20 জন মতো দেখেছি। কিন্তু ইয়াসিন হুজুর আমাদের বলেছেন তিনি হাজার হাজার গুলির শব্দ শুনেছেন। কে এভাবে শুট করতেছে, ঠিক কার গায়ে লাগছে, এটা তো দেখার বিষয় না। রাত্রে গুলির শব্দ ক্যামেরাতেও রেকর্ড হয়েছে। শত শত রাউন্ড গুলি ছুটতেও দেখা যাচ্ছে পুলিশকে। সামনে কেন তবে কেউ পড়ে নেই? একটু খেয়াল করুন দর্শক, বন্দুকের নল সব কিন্তু উপর দিকে তোলা, অর্থাৎ কাউকে লক্ষ্য করে গুলি ছুড়েনি পুলিশ। আমরা যখন সর্বশেষ স্ট্র্যাটেজিক মিটিংটা করি অপারেশনের আগে, সেখানে আমাদের প্রথম যে সিদ্ধান্তে আমরা উপনীত হই যে এই অপারেশনের মূল লক্ষ্য হবে জিরো ক্যাজুয়াল। কিন্তু লোকমান হুজুর, সমীকরণ দল নারায়ণগঞ্জের ফতুল্লায় একজনকে পাওয়া গেল যিনি চিনেন লোকমান হুজুরকে। কিভাবে মারা গেছেন তিনি? অধিকারের যে একটা রিপোর্ট, এটা আমি কখনো শুনিনি। উনি মারা গেছেন বা উনি মারা গেছেন এরকম তথ্য কথা ছাপা হয়েছে, ফার্স্ট আপনার থেকে শুনতে পেয়েছি। ওহো, তার মানে তিনি বেঁচে আছেন। কিন্তু মানবাধিকার সংগঠন অধিকারের প্রতিবেদনে দেওয়া নাম, বাবার নাম, ঠিকানা সব তো মিলে যাচ্ছে। খুঁজে পেতে হবে লোকমান হুজুরকে, জানতে হবে কি এর রহস্য। সারাদিন খোঁজাখুঁজির পর সত্যিই তার দেখা মিলল, সত্যিই বেঁচে আছেন তিনি। তাহলে ঘটনাটা কি? যখন নাকি নাম ঠিকানা লিখতেছি তখন দেখলাম যে নিচে লেখা আছে যে ফতুল্লা থানা যুগ্ম আহ্বায়ক এই হেফাজত ইসলাম। আমি সাথে সাথে অস্বীকার করছি, আমি বলছি যে এর সাথে আমি তো জড়িত না, তো আপনি আমাকে আগে দেখাইতেন, আপনি এটা না বলে আপনি আমার নাম ঠিকানা ইয়ে করলেন। তখন বলছে অসুবিধা না, আপনি দিয়ে দেন। আমি বারবার ওনাকে রিকোয়েস্ট করছি, দেখেন আমি এটার সাথে জড়িত না, আপনি আমার এটা দিয়ে না। তারপর উনি এটা নিয়ে গেছেন। তবে কেমন করে নিহতের তালিকায় লোকমান হোসেনের নাম উঠল? অনুসন্ধানে জানা যায় ফতুল্লার সাইজুদ্দিন মাদ্রাসায় লোকমান হোসেনের সহকর্মী প্রিন্সিপাল মাওলানা আব্দুস সাত্তার কাশিমি, হেফাজতে ইসলামের স্থানীয় নেতা তিনি। 5 মের সমাবেশে পুলিশের দায়ের করা মামলার আসামিও এই কাশিমি হুজুর। তিনি অধিকার আর হেফাজতের কেন্দ্রীয় নেতাদের কাছে লোকমান হোসেনের মারা যাওয়ার তথ্য দিয়েছিলেন বলে নিশ্চিত করেছেন তার সহকর্মীরা। ওনার যে ছিল প্রিন্সিপাল, উনি নাকি সাংবাদিকদের কাছে এরকম একটা লিস্ট দিচ্ছে যে উনি ওখানে গেছে, উনি মারা গেছেন। সেই প্রিন্সিপাল অধিকারের প্রতিবেদন নিয়ে মামলা হওয়ার পর থেকে পলাতক, মোবাইল ফোনটিও বন্ধ। দর্শক, এই হলো সমীকরণ। রাজনীতিতে ধর্মের ব্যবহার নতুন কিছু নয়। লাশ নিয়ে রাজনৈতিক দলাদলি, তাও পুরনো চর্চা। পুলিশের প্রতি আস্থার অভাব নানা কারণে। আর তাই সমীকরণ দল খুঁজে দেখবার চেষ্টা করেছে 5 মের সমাবেশে এমন কেউ ছিলেন কিনা যিনি সেই সমাবেশে এসে মারা গেছেন আর তার নাম সেই তালিকাতে নেই। আপনার জানা কোনো তথ্য সূত্র যদি থাকে জানাবেন নিশ্চয়ই। দেখা হবে নতুন সমীকরণে।